আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোষচক্র। আমাদের ক্লাস 10-এর সিলেবাসে এই কোষচক্রটি আছে এবং এই কোষচক্র আজকে আমরা পড়ব। দেখো, কোষচক্র অ্যাকচুয়ালি কী? কোষচক্রের সংজ্ঞাতে বলা হচ্ছে কি, বা কোষচক্র কাকে বলে যদি আমরা দেখি, সেখানে কি দেখতে পাবো? বলা হচ্ছে কি, একটি কোষ বিভাজনের পর থেকে তার পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত কোষের অন্তরে যে সকল পরিবর্তন ও ঘটনা চক্রাকারে ঘটে থাকে তাকে আমরা অ্যাকচুয়ালি কী বলছি? কোষচক্র। এখন বিভিন্ন জীবে এবং একই জীবের বিভিন্ন কোষে এই চক্রের বিভিন্ন সময়কাল কিন্তু আমরা দেখতে পাই। একটা কোষচক্রের মোট সময়কালকে আমরা কি বলে থাকি? জনুকাল বলে থাকি। এখন মানুষের দেহে কোষচক্রের জনুকাল যদি বলি, হিউম্যানের ক্ষেত্রে কোষচক্রের জনুকাল হচ্ছে কত? 24 ঘন্টা। মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি, কত দেখতে পাবো? 24 ঘন্টা। আবার আমরা প্রোক্যারিওটিক কোষে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে তাদের জনুকাল প্রায় 25 মিনিটের মতন হয় আর কি। এখন প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিসের ক্ষেত্রে আলাদা আলাদা কোষচক্রের জনুকাল হয়ে থাকে। আমরা যদি কোষচক্রের বিভিন্ন পর্যায়গুলো লক্ষ্য করি, কোষচক্রের মোট দুটো পর্যায়ে বিভক্ত করা হয়। যেমন হচ্ছে একটা কি, অবিভাজন দশা বা ইন্টারফেজ দশা, আর একটা আমরা বলি কি, বিভাজন দশা বা এম ফেজ, যেটাকে আমরা মাইটোটিক ফেজ বা মাল্টিপ্লিকেশন ফেজ বলে থাকি। এই বিভাজন দশাকে, এই কোষচক্রের যে বিবরণ দিতে গিয়ে বিজ্ঞানী হাওয়ার্ড আর প্লেক 1953 খ্রিস্টাব্দে কোষচক্রের বিবরণ দিতে গিয়ে সমগ্র কোষচক্রকে তিনি 4টা ভাগে বিভক্ত করেছিলেন। কি কি? G1, S, G2 আর হচ্ছে M। এর মধ্যে আমরা যদি দেখি, এই যে এখানে আমি একটা ছক এঁকেছি, যে ইন্টারফেসটা যে 3টে ভাগ, G1, S, G2কে আমরা ইন্টারফেজ দশায় ফেলছি, আর একটাকে কি বলেছিলেন তিনি? এম ফেজ। তো এই G1 দশার সময়কালকে বিভিন্ন কোষে বিভিন্ন হওয়ার ফলে জনুকালের পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আর এই এম দশা যেটা আমরা দেখছি, সেই এম দশাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি, ক্যারিওকাইনেসিস, আর একটা কি বলা হচ্ছে? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওন কথার অর্থ কি? নিউক্লিয়াস। আর কাইনেসিস কথার অর্থ কি? বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজন। একে আবার 4টা ভাগে ভাগ করা হয়। সেটা কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর একটা দিকে আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে কি, সাইটোকাইনেসিস। এখন আমরা ফার্স্টে যদি আমরা ইন্টারফেজ দশায় দেখি, কোষচক্র সাইকেল, তো এখানে দেখো একটা সাইক্লিক আকারে আমরা দেখতে পাচ্ছি যে G1, S, G2 এই তিনটেকে আমরা কি বলছি? এই তিনটে টোটাল এই যে পার্টটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইন্টারফেজ বা অবিভাজন দশা। আর বাকি এই যে দুটো পার্ট আমরা দেখছি, বাকি এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলছি কি, মাইটোটিক ফেজ বা এম ফেজ। মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের দুটো ভাগ। এই যে পার্টটা আমরা দেখছি, এই পার্টটাকে আমরা কি বলছি? ক্যারিওকাইনেসিস। আর এই পার্টটাকে আমরা কি বলছি? সাইটোকাইনেসিস বলছি। ফার্স্ট আমরা যদি আলোচনা করি ইন্টারফেজ নিয়ে, আমরা যদি আলোচনা করি, সেখানে আমরা কি দেখতে পাবো? দেখো, ইন্টারফেজ বলতে কি? ইন্টারফেজ বলতে আমরা কি বুঝছি? যে কোষচক্রের একটি কোষ বিভাজনের দশা থেকে, মানে একটি কোষ বিভাজনের দশা এবং তার পরবর্তী বিভাজনের অন্তর্বর্তী দশাকে আমরা ইন্টারফেজ বা অবিভাজন দশা বলে থাকি। ধরো এখানে কোষটা বিভাজিত হচ্ছে, এখানে নতুন ন্যাশন সেল তৈরি হলো, নতুন সেল তৈরি হলো, তারপরে কি হচ্ছে? এই যে দুটো দশার মাঝের যে অংশটা, অর্থাৎ কোষচক্রের একটি কোষ বিভাজনের দশা এবং তার পরবর্তী বিভাজনের অন্তর্বর্তী যে দশাটা, তাকে আমরা কি বলছি? ইন্টারফেজ বা অবিভাজন দশা বলে থাকি। তাহলে এর যদি ইন্টারফেজ নিয়ে আমরা এখন পড়ছি, এটা হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজের যদি আমরা সময়কাল দেখি, এর যদি আমরা সময় দেখি, সময় কি দেখতে পাবো? এই দশাটা অন্যান্য দশার থেকে কিন্তু অনেক বেশি সময় ধরে ঘটে থাকে। যেমন মানুষের ক্ষেত্রে দেখা গেছে, আমি একটু আগেই বলছিলাম যে টোটাল সেল সাইকেলটা 24 ঘন্টা লাগে, তার মধ্যে এই 23 ঘন্টা সময়কালটা কিন্তু ইন্টারফেজ দশাতে লাগে আর কি। এই দশার যদি ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, কি দেখতে পাবো? দেখো, এখানে কোষের বৃদ্ধি খুব বেশি হয়ে থাকে এই দশায়। কোষের মধ্যে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয় ও শক্তি সঞ্চিত হয়।
এই শক্তি মানে এই যে সঞ্চিত শক্তি বিভাজন দশা বা এম দশার নানা কাজে আমাদের লাগে আর কি। যে G1 দশায় যে এটিপিগুলো গেন করলো সেটা আমাদের এস বলো G2 বলো বা বিভাজন দশায় এই শক্তিটা কাজে লাগে। এছাড়া এই দশায় আমরা দেখতে পাবো কি যে ডিএনএর প্রতিলিপিকরণ হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএর কী হচ্ছে প্রতিলিপিকরণ হয়। আরএনএ সংশ্লেষ ঘটে, আরএনএ হয়, হ্যাঁ। আর হচ্ছে কি নিউক্লিয় প্রোটিন সংশ্লেষ ঘটে। উদ্ভিদ কোষে আমরা যদি উদ্ভিদ কোষে না হলেও কিন্তু প্রাণী কোষের সেন্ট্রোজোমের বিভাজনের ফলে একজোড়া কিন্তু সেন্ট্রিওলও তৈরি হয় এই ইন্টারফেজ দশায়। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু ইন্টারফেজ দশায় দেখতে পাচ্ছি। এখন এই ইন্টারফেজ দশাকে আমরা কোটাভাবে ভাগ করলাম, G1, S, G2 এই তিনটা স্টেজে আমরা ভাগ করছি। এখন ফার্স্ট আমরা যদি আলোচনা করি এই G1 নিয়ে, G1 বলতে আমরা একে আমরা কি বলি গ্যাপ 1 দশা, GAP1 দশা আমরা বলে থাকি। এখন এইটি হলো কোষচক্রের ইন্টারফেজ দশার ফার্স্ট স্টেজ, হ্যাঁ। ইন্টারফেজ স্টেজের যে আমরা তিনটা ভাগ দেখলাম একটু আগে, যে G1, S, G2, তার ফার্স্ট স্টেজ হচ্ছে কি G1 দশা। এই দশার ঠিক আগে আমাদের কি দেখতে পাচ্ছি, এই দশার ঠিক আগে আমরা এম ফেজ দেখছি এবং ঠিক পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছি কি এস ফেজ। তাহলে এই দশায় প্রচুর পরিমাণে আমরা যদি দেখি যে এই দশায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, এটিপি সংশ্লেষ ঘটে। কি কি ঘটছে? অ্যামিনো অ্যাসিড কি হচ্ছে, নিউক্লিওটাইড, তাছাড়া হচ্ছে কি এটিপি, এইসবের কিন্তু সংশ্লেষ ঘটে থাকে। প্রচুর পরিমাণে কিন্তু আরএনএও সংশ্লেষিত হয়। এই পর্যায়ে আমাদের কি হয়, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর সংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটে। যেমন মাইটোকন্ড্রিয়া বলো, গলগি বস্তু বলো, অ্যান্ডোপ্লাজমিক জালিকা বলো, রাইবোজোম, লাইসোজোম, এই সমস্ত অঙ্গাণুগুলো প্রভৃতি, এই সমস্ত অঙ্গাণুগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাহলে অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, G1 বা গ্যাপে আমাদের কোষীয় অঙ্গাণুর সংখ্যা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। এই G1 দশার গতি প্রকৃতি কিন্তু দুটো ধরনের হতে পারে। প্রথম ধরনটা হচ্ছে কি, যখন কোষচক্র থামে না, সরাসরি আমাদের কি হচ্ছে G1 থেকে আমাদের কি হয়, এই G1 থেকে এস স্টেজে ঢুকে যাচ্ছে। আর একটা হচ্ছে কি, যেখানে হচ্ছে কি কোষচক্র থেমে যায়। যদি G1 দশাতে আমাদের কোষচক্রটা থেমে যায় এবং সেটা G0 দশায় কিন্তু আমাদের কি হয়, প্রবেশ করে, তাহলে অনুকূল পরিবেশে কোষটা আবার G1 দশায় প্রবেশ করতে পারে। তাহলে এই G1 দশার কিন্তু গতি প্রকৃতি আমরা দুটো দেখতে পাই, একটা ডাইরেক্টলি এস ফেজে ঢুকে যাচ্ছে, আর একটা হচ্ছে কি আমাদের পার্মানেন্টলি কোষচক্রটা ওখানে থেমেও যেতে পারে বা অনুকূল পরিবেশে কোষটা আবার G1 দশাও প্রবেশ করতে পারে, যেখানে আমরা যেটাকে বলছি G0 দশা বলছি। এই G0 দশা বা গ্যাপ 0 দশা, এই দশাটা হচ্ছে কোষের ঘুমন্ত দশা। এটা আমি পরে বলছি। এরপরে আমরা G1 এর পরে আমরা কি আছে, G1 এর পরে আছে এস ফেজ। G1 এর পরের যে ফেজটা আছে সেটা হচ্ছে এস ফেজ, বা আমরা যেটাকে বলছি কি সিনথেসিস ফেজ, যেটাকে বাংলায় আমরা বলে থাকি কি সংশ্লেষ, কি বলি সংশ্লেষ দশা। এই সংশ্লেষ দশায় কি হয়, দেখো এই দশাতে ডিএনএ সংশ্লেষিত হয়। সংশ্লেষ মানে ডিএনএ সিনথেসিস হচ্ছে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে। ডিএনএ অণু দুটো দ্বিতন্ত্রে ডিএনএ গঠন করছে, যার ফলে ডিএনএর পরিমাণ কী হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যায়। তাহলে এস ফেজে কিন্তু এটা হামেশাই কোশ্চেন আসে যে ডিএনএর পরিমাণ দ্বিগুণ কোন দশায় ঘটে, সেটা হচ্ছে কি এস দশায় কিন্তু ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। একই সঙ্গে আমাদের কী হয়, হিস্টোন প্রোটিনও বেড়ে যায় এবং হিস্টোন প্রোটিন ও ডিএনএ একত্রে নতুন ক্রোমাটিন তন্তু গঠন করে, যাকে আমরা কি বলি ক্রোমোজোম ডুপ্লিকেশন। তাহলে ক্রোমোজোম ডুপ্লিকেশন কিন্তু কোন দশায় ঘটে, এই এস দশায় ঘটে। এস দশায় ডিএনএ রেপ্লিকেশন ঘটছে, এস দশায় ডিএনএর পরিমাণ ডবল হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু ঘটছে। এর ফলে এই যে ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটছে, এর ফলে কি হয়, প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড তন্তু পাওয়া যায়, যেগুলো কি হচ্ছে কেবলমাত্র সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। এদেরকে আমরা কি বলি সিস্টার ক্রোমাটিড বলে থাকি। তাহলে এই সমস্ত কেসগুলো আমাদের কোথায় ঘটছে, এস ফেজে। এরপরে যে আরেকটা ফেজ আছে যার নাম হচ্ছে G2 দশা। আমরা আরেকটা কি দেখছি, G2 দশা, যেটাকে আমরা কি বলি গ্যাপ 2 দশা। G2কে আমরা গ্যাপ 2 বলি। এটা ইন্টারফেজের শেষ দশা,
আমরা ইন্টারফেজের 3টে দশা দেখলাম, G1 S G2, তাহলে এটা হচ্ছে কি ইন্টারফেজের কিন্তু শেষ দশা। এরপরে কোষ কী করছে, এম দশাতে প্রবেশ করে। এই দশায় কি হয়, টিআরএনএ, এমআরএনএ বা তোমার হচ্ছে আরআরএনএ, অর্থাৎ যে আরএনএগুলো নন জেনেটিক যে সমস্ত আরএনএগুলো আছে প্রচুর পরিমাণে সংশ্লেষিত হয়। এছাড়া কোষে আবার এটিপি সঞ্চিত হয়, এর ফলে কোষের আয়তন বাড়ে। আর কি হয়, বেমতন্তু গঠনের প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে এবং কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়। তাহলে এই ধরনের ঘটনাগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি, ইন্টারফেজে। ইন্টারফেজের কটা ফেজ দেখলাম, 3টে ফেজ, G1 S অ্যান্ড G2। এরপরে কি হয়, কোন ফেজে ঢুকে, যেটা হচ্ছে এম ফেজ। এম ফেজের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি পড়ব, এম ফেজ আমরা পড়ব। এম ফেজ, এম ফেজ যেটাকে আমরা কি বলছি, যে মাইটোটিক ফেজও বলতে থাকি। এই দশাকে বিভাজন দশা আমরা বলি। এবং এটা কখন ঘটছে, এটা জাস্ট ইন্টারফেজের পরে ঘটছে। ধরো ইন্টারফেজ শেষ হলো, তারপরে এম ফেজে ঢুকছে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যাকে বলে আমাদের ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন কথার অর্থ কি, নিউক্লিয়াস, আর কাইনেসিস কথার অর্থ বিভাজন। তার জন্য প্রথমে এই পার্টটায় কী হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তার জন্য ফার্স্ট পার্টটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। এবং এরপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, তার জন্য একে কী বলা হয়, সাইটোকাইনেসিস। তাহলে এম ফেজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আমি একটু আগেই দেখিয়েছি। একটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এখন এখানে আমরা যদি দেখি, এই ক্যারিওকাইনেসিসের আমরা একটু আগেই পড়লাম 4টা ফেজ, উপরে আমি দেখিয়েছি যে কি হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই দশা বিভক্ত হয়। এই দশাতে কি হয়, সিস্টার ক্রোমাটিড ছিন্ন হয়ে দুটো বিপরীত মেরুতে গিয়ে অবস্থান করে। মাতৃকোষের 2 মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াস এই সিস্টার ক্রোমাটিড নিয়ে গঠিত হয়, এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেলে তখন কী হয়, সাইটোপ্লাজম বিভক্ত হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখি কি সাইটোকাইনেসিস স্টার্ট হয়। আমরা দেখতে পাবো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিন্তু আলাদা হয়। যেমন ধরো উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আমরা যদি লক্ষ্য করি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কী হয়, এদের ক্ষেত্রে কোষপাত গঠিত হয়। কী দিয়ে গঠিত হয়, কোষপাত দ্বারা, কোষপাত। আর প্রাণী কোষের যদি সাইটোকাইনেসিস ক্ষেত্রে দেখি, ক্লিভেজ, অর্থাৎ খাঁজ তৈরি করে, খাঁজ। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, প্রাণী কোষের ক্ষেত্রে খাঁজ বা ক্লিভেজ সৃষ্টিতে সাইটোপ্লাজম বিভক্ত হয়, খাঁজ সৃষ্টি হয়। এখন এই যে আমরা কোষচক্র পড়লাম, এই কোষচক্র পড়তে গিয়ে আমাকে একটা জিনিস বলতে হয়, যেটা হচ্ছে চেক পয়েন্ট। এখন চেক পয়েন্ট জিনিসটা কি, চেক পয়েন্ট না বললে কোষচক্র কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। চেক পয়েন্ট, এই চেক পয়েন্ট কি, দেখো কোষচক্রের যদি কোনো অনিয়ম হয় বা কোনো অনিয়ম যদি হলে কিছু সুনির্দিষ্ট অবস্থানে কোষচক্রের কি হয়, অগ্রগতি বন্ধ হয়ে যায়। এই সকল সুনির্দিষ্ট অবস্থানগুলোকে আমরা কি বলি, চেক পয়েন্ট বলি। যেমন চেক পয়েন্ট কী চেক পয়েন্ট আছে, যেমন ধরো আমাদের এই G1 আর এসের মাঝে একটা চেক পয়েন্ট আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলবো কি G1S চেক পয়েন্ট, G1S চেক পয়েন্ট। আমাদের G2 আর M এর মাঝে একটা চেক পয়েন্ট দেখতে পাবো, যেটাকে আমরা কি বলবো, G2M চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট। আর একটা কি দেখতে পাবো, M চেক পয়েন্ট। এই 3টা চেক পয়েন্ট আমরা পরিলক্ষিত হয়। কি G1S, G2M এবং M, এই 3টে কিন্তু চেক পয়েন্ট কোষচক্রে পরিলক্ষিত হয়। G1S চেক পয়েন্টে কখন হয়, কোষচক্রের G1 দশার শেষে। এই যে কোষচক্রে আমরা দেখছি G1 দশার শেষের দিকে থাকে। এই চেক পয়েন্টে কোষের আকৃতি, কোষের হরমোন ও পরিপোষকের পরিমাণ, ডিএন অণু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সব দেখা হয়। যদি কোনো বিন্দুর অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, তখন এই চেক পয়েন্ট কোষচক্র বন্ধ হয়ে যায় এবং কোষটিকে কী করে G1 থেকে S দশায় প্রবেশ করতে পারে না, অর্থাৎ এই দিকে প্রবেশ করতে দেয় না। তো তখন কোষটা কি হয়, কোষটা তখন G0 দশায় অবস্থান করে এবং পরবর্তী বিভাজন দশা যাওয়া হয় না। এই যে কোষচক্রের G1S চেক পয়েন্টটা, এটা G1 সাইক্লিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন দ্বারা, কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে প্রোটিনটার নাম নিয়ন্ত্রিত হয় কি G1 সাইক্লিন,
এই G1 সাইক্লিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। আর একটা চেক পয়েন্ট আমরা দেখছি যেটা হচ্ছে কি G2M। এটা কি G2 দশার শেষের দিকে থাকে। G2 দশার শেষের দিকে আমরা যে চেক পয়েন্টটা দেখছি সেটা থাকছে যদি কি হয়, যদি ডিএনএ অণু ঠিকমতো ক্ষয়পূরণ না ঘটে এবং কি হয় এস দশায় ডিএনএ ঠিকমতো সংশ্লেষ না হয়, তাহলে এই চেক পয়েন্টটা এসে কোষচক্র কিন্তু বন্ধ হয়ে যায়, কোষের মাইটোটিক দশা যেতে পারে না। এটিও কিন্তু সাইক্লিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই চেক পয়েন্টটাও কিন্তু সাইক্লিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এম চেক পয়েন্ট যেটা মাইটোটিক দশার মেটাফেজ আর অ্যানাফেজের মাঝে থাকে, অ্যাকচুয়ালি মেটাফেজ আর অ্যানাফেজের মাঝে অ্যাকচুয়ালি থাকে আর কি, এটা কিন্তু বেমতন্তু ঠিকমতো গঠিত না হলে কিংবা সেন্ট্রোমিয়ারের যদি ঠিকমতো যুক্ত না হতে পারলে তখন এই চেক পয়েন্ট কোষচক্রে বন্ধ হয়ে যায় আর কোষ বিভাজিত হতে পারে না। তখন এই যে চেক পয়েন্টটা একে যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কি এম ফেজ সাইক্লিন, কি এম ফেজ সাইক্লিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এখন এই চেক পয়েন্টের নিয়ন্ত্রককে প্রোটিন কাইনেজ নামক একটা উৎসেচক কোষের বিভাজন নিয়ন্ত্রণ করে। এর দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি আমরা কোষচক্রের নিয়ন্ত্রক যে বলছি, এই যে কোষচক্রের যে নিয়ন্ত্রক সে হচ্ছে কি প্রোটিন কাইনেজ নামক একজন উৎসেচক, প্রোটিন কাইনেজ। এখন এই প্রোটিন কাইনেজের আমরা যে বলছি এর দুটো অংশ থাকে, একটা প্রোটিনের মধ্যে এটিপির ফসফেট স্থানান্তরকারী একটা ক্যাটালাইটিক অধঃএকক, আর একটা থাকে কি সাইক্লিন নামক রেগুলেটরি অধঃএকক। এই সাইক্লিন অধঃএকক আবার তিনটা প্রকারে হতে পারে, একটা সেই সাইক্লিন অধঃএকক আবার তিনটা হতে পারে কি কি G1 সাইক্লিন যা জি দশাতে থেকে এস দশায় যেতে সাহায্য করে, এস সাইক্লিন এস দশায় ডিএনএ তৈরিতে সাহায্য করে, এম ফেজ সাইক্লিন যা এম দশাকে নিয়ন্ত্রণ করে, আর এই প্রোটিন কাইনেজ উৎসেচক যেটা হচ্ছে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমডিএফ বলে যেটাকে, এটাকে আমরা এই উৎসেচকটাকে আমরা কি বলি সিডিকে, যেটা হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আমরা বলে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের চেক পয়েন্ট যা কোষচক্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে কি পড়লাম কি কোষচক্র পড়লাম, কোষচক্র কাকে বলে, কোষচক্রের কটা ভাগ, কি ভাগগুলো পড়লাম, সাথে আমরা তার সাইক্লিনটা পড়লাম এবং আর একটা জিনিস পড়লাম সেটা হচ্ছে কি চেক পয়েন্ট আমরা দেখলাম। এরপরে আমি মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন পরবর্তী ভিডিওতে আমি বলবো। আজকে এখানেই শেষ।